আজকে আমরা আলোচনা করব মানসিক বিশৃঙ্খলা বা মেন্টাল ডিসঅর্ডার। অনেকেই এটা নিয়ে রিকোয়েস্ট করেছে, আমি বারবার বলেছি করাবো। অর্থাৎ সেই DSM-4 যেটা আছে সেই অনুযায়ী আমাদের ব্যক্তির মধ্যে যে বিভিন্ন রকম মানসিক বিশৃঙ্খলা আসে, মেন্টাল ডিসঅর্ডার গুলো আসে, সেটা পার্সোনালিটির ক্ষেত্রে দেখা যায়, বিহেভিয়ারাল ক্ষেত্রে দেখা যায়, কিছু অন্যান্য ক্ষেত্রেও ফিজিক্যাল ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু তার যদি আমরা রিমোট কন্ট্রোলটা দেখি, রিমোট কন্ট্রোলটা কিন্তু মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল বিষয়ের উপরে। এই মানসিক বিশৃঙ্খলা কিভাবে তৈরি হয়, ডিসঅর্ডার। প্রথমে আমি ডিসঅর্ডার কি সেটা একটু সংক্ষেপে বলবো, কারণ আমার ক্লাসটা কিন্তু অনেক বড় হবে আর প্রত্যেকটা ক্লাস আজকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তথ্যভিত্তিক হবে। আশা করব তোমাদের কাজে লাগবে। বিশৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা, তার উল্টো আমি বলেছি যদি সরাসরি মানে না আসে আমরা উল্টো দিক থেকে দেবো। শৃঙ্খলা না মেনে চলাই বিশৃঙ্খলা। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এটাই শৃঙ্খলা, কিন্তু দুটো ছেলে মাঝখান থেকে সরে গেছে, এরম এরম করছে, তারা বিশৃঙ্খলা তৈরি করছে। ডিসঅর্ডার, অর্ডার, অর্ডার একটা ক্রম অনুযায়ী যখন চলছে, আমরা বলি না অর্ডার অনুযায়ী সাজাও এটাকে, সেই অর্ডারটা যখনই মেনটেন নেওয়া হচ্ছে দিস ইজ কল্ড ডিসঅর্ডার, অর্থাৎ অর্ডারের উল্টো যেটা। ঠিক তেমনই আমাদের যে ব্যক্তির, প্রত্যেকটা মানুষের আমাদের যে ব্যক্তিগত সংগঠন আছে, মানসিক সংগঠন আছে, পার্সোনালিটির সংগঠন আছে, আমরা পড়েছি ব্যক্তিত্ব, সে বিষয়ে ঢুকবো না। সে মেন্টাল বলো, পার্সোনালিটির ক্ষেত্রে বলো, এই যে নির্দিষ্ট কিছু অর্ডার আছে, এটার পরে এটা, এই হলে সেই, সেই হলে ওই, একটা সিকোয়েন্স মেনে চলে, কিন্তু একটা সুপার ব্যালেন্সের মধ্যে দিয়ে একটা ব্যক্তি, একটি মানুষকে অতিবাহিত করতে হয়। এই ব্যালেন্সটা, সুপার ব্যালেন্সটা যখনই অর্ডারটাকে মেনটেন করতে পারছে না, কেন পারছে না সেটা তো আসবো, তার কিওর কিভাবে করা যায় সেটাও আসবো, কোনটা হলে কি হয় সেটাও আসবো, কিন্তু যখনই করতে পারছে না দিস ইজ কল্ড মেন্টাল ডিসঅর্ডার। আমার মেন্টালিটি যখন সে অর্ডারটা মেনটেন করতে পারছে না, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, একজন মানুষ, একজন ব্যক্তি, তার যে অর্ডারে চলা উচিত, যে কোনো কারণেই সে অর্ডারটাকে মেনটেন করতে পারছে না, তখন তার মধ্যে যে অস্থিতিশীল একটি অবস্থার সৃষ্টি হয়, স্বাভাবিকের থেকে উল্টো দিকের পরিস্থিতির সৃষ্টি হয়, তাকেই বলা হয় মানসিক বিশৃঙ্খলা বা মেন্টাল ডিসঅর্ডার। এই মেন্টাল ডিসঅর্ডার কার কতটুকু আছে, কতটুকু সমস্যা, এইটা নিয়ে 1980-র আগে, এই কিছুদিন আগে, কিন্তু বেশি দিন নয়, 1980-র আগে কোনো বৈজ্ঞানিক মতবাদ ছিল না। বিশেষ করে ইউএসএ তে কোনো সেই রকম কিন্তু বড় ধারণা এই নিয়ে ছিল না যে মেন্টাল ডিসঅর্ডার এই জন্য হয়, তার জন্য হয়। তখন তেমন কিছু ছিল না। এই ধরনের অপসঙ্গতি গুলোকে আইডিওসি বলে ডাকা হতো। ঠিক আছে, এই ধরনের যাদের মানসিক প্রবলেম ছিল, আরেকটাই আছে, আর তাদেরকে এই আইডিওসি বলে ডাকা হতো। এর বেশি এদের কাছে কোনো ভিত্তি ছিল না। প্রথম এই 1980-তে, দেখো এবার যে নামটা বলছি আগেও বলেছি, আপা, এখানে এপিএ, আপা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা আমরা পড়েছিলাম। তো আপা এর আগে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আগে পড়েছি বুদ্ধির বিকার, ওখানে সেই আপা প্রথম এই নিয়ে গবেষণা শুরু করে তারা মোটামুটি ভাবে একটা সিদ্ধান্তে এইরকম আসলেন যে মেন্টাল ডিসঅর্ডার অনুযায়ী, অর্থাৎ মানুষের যে বিশৃঙ্খলা আছে সেই অনুযায়ী তারা কিছু মানুষের কতগুলো একটা শ্রেণীবিন্যাস করলেন এবং তার নাম দিলেন DSM-3। DSM হচ্ছে ডায়াগনস্টিক্যাল এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। ফুল ফর্মটা লিখছি না, তোমরা জানো, পরে আমরা শর্টে আলোচনা করব। ডায়াগনস্টিক্যাল এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, এই নামে এদের ডাক হয়। এবং তোমার যে 1987 এর আবার একটু ইমপ্রুভ করা হয়। 7 বছর পর 1987-তে এই DSM, এটাকে DSM-3 সাথে একটা আর যুক্ত হয়, রিভাইজড। ঠিক আছে, এসএসএম লিখে ফেলেছি, সর্বশিক্ষা মিশন হয়ে গেছে। DSM-3 যুক্ত হলো, রিভাইজড করা হয় একবার। কবে সেটা? 1987। তাহলে DSM এর উদ্ভব হলো কোথা থেকে সেটা আমরা দেখলাম। উদ্ভব হলো প্রথমে হচ্ছে 1980 সালে আপা করলে, অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে আপা DSM-3 করলেন। তারপর 1987-তে আপাই আবার এটাকে চেঞ্জ করে, মানে কিছুটা সংস্কার করে DSM-3 রিভাইজ করলেন। এবার এর পরবর্তীকালে লেটেস্ট যেটা 1994, এরকম বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ছোটখাটো ভুল বা বড় ভুলও হয়ে যেতে পারে।
তোমরা বিভিন্ন সময় কারেকশন আমাকে করে দিয়েছো, করে দেবে। 1994 সালে এবার কি হলো, এই যে আপা আর হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, এই আপা আর হু মিলে নতুন করে মানুষের পার্সোনালিটির ক্ষেত্রে বা মেন্টাল ক্ষেত্রে যে ডিসঅর্ডার গুলো আছে তাদের একটা তালিকাভুক্ত করেন, যে ব্যক্তির কি কি সমস্যা হতে পারে, তাদের কয়টা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। সেই তালিকাটিকে বলা হয়, এবার নতুন নাম হলো DSM-4। এইবার হচ্ছে কি, তাহলে DSM-4 1994 হলো। এই DSM-4 অনুযায়ী তাহলে কে কে করলো এটা, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আর হচ্ছে হু, আপা আর হু মিলে দুজনা মিলে এটা করলো DSM-4। DSM-4 চার্ট অনুযায়ী ব্যক্তিকে 5টা ক্যাটাগরি, আমি চারটা আগে দেখিয়ে নেব, বোর্ডে করে দেখাচ্ছি, তারপরে প্রত্যেকটা করে আসবো। আমি চারটা করে নিলাম। মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক যে বৈকল্য বা মানসিক ব্যাধি রয়েছে তার শ্রেণী বিভাগ DSM-4। তার হিস্ট্রিটা তো আমরা বললাম। DSM-4 এ 5টি অ্যাক্সিস বা 5টা অক্ষ আছে। এইখানে একটি কথা বলি, এখন কিন্তু যেটা চলছে নতুন করে কিন্তু 2022-এ চলে এসছে কি জানো তো, এই DSM-5 চলে এসছে কিন্তু এখন। কিন্তু আমাদের এই সিলেবাসটা কিন্তু 2022 আপডেট এখনো আসেনি, ফলে আমরা তার মধ্যে আর যাচ্ছি না। এখন কিন্তু DSM-5 চলছে, আমরা DSM-4-এই আছি, সেই 4G তে রয়েছি, 5G চলে এসছে ফোন মনে করো, সেই রকম ব্যাপার। যাই হোক, আমাদের এখানে এখনো মনে করো 5G চালু হয়নি, আর আমাদের পরীক্ষাটা হচ্ছে 2016 নিয়ে, ফলে খুব স্বাভাবিক 2022-এর বিষয়টা আসছে না। যাই হোক, তাহলে অ্যাক্সিস 1, অ্যাক্সিস 2, অ্যাক্সিস 3, অ্যাক্সিস 4, অ্যাক্সিস 5, 5টা ওকে। প্রথমে হচ্ছে অ্যাক্সিস 1-এ ম্যাক্সিমাম আমাদের যে মানসিক ব্যাধিগুলো দেখা যায়, অ্যাক্সিস 1-2 এর মধ্যে আমরা দেখবো ম্যাক্সিমাম গুলো আছে, পরে মানসিক ব্যাধিগুলো আসবো। এটা হচ্ছে ক্লিনিক্যাল ডিসঅর্ডার, বিভিন্ন ক্লিনিক্যাল ডিসঅর্ডার গুলো এর অন্তর্ভুক্ত রয়েছে। সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিও লিখেছি, এন্ড মেন্টাল, ঠিক আছে। এই যে পার্সোনালিটির ক্ষেত্রে ব্যক্তিত্বের বিশৃঙ্খলা, যেটাকে আমরা এক কথায় পার্সোনালিটি ডিসঅর্ডার বলছি, বিভিন্ন ধরনের অসুখগুলো ব্যক্তিত্বজনিত সিজোফ্রেনিয়া থেকে শুরু করে যে ধরনের অসুখগুলো রয়েছে সেইগুলোকে এই এক্সিস এর মধ্যে রেখেছে। এটা যে জেনারেল মেডিকেল ক্লিনিক, এটা সাধারণ কিছু কমন অসুখ আছে মানসিক ক্ষেত্রে, সেইটাকে অ্যাক্সিস 3-এ রেখেছে। সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট ডিসঅর্ডার, এইটা হচ্ছে কিছু পরিবেশগত কারণে যে সমস্ত ডিসঅর্ডার গুলো বা মানসিক বিকার গুলো হয় সেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, সেই ধরনের অসুখগুলোকে এই অ্যাক্সিসে রাখা হয়েছে। গ্লোবাল বৈশ্বিক ব্যাপারগুলো এখানে এর মধ্যে রাখা হয়েছে, আর একটু ব্রড আকারে দেখানো হয়েছে বিষয়টা, সেটা হচ্ছে গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ ডিসঅর্ডার। এই 5টা অ্যাক্সিস বা 5টা অক্ষ রয়েছে DSM-4। এটা কত সালে হয়েছে DSM-4টা? 1994 সালে হচ্ছে DSM-4। আমরা এই প্রত্যেকটা অ্যাক্সিসের অক্ষ ধরে ধরে, যেহেতু এটাকে ব্রিফলি পড়তে বলেছে, আমি প্রত্যেকটা অ্যাক্সিস ধরে ধরে পড়াতে গেলে অনেক, এইখান থেকে আমরা 8টা 10টা কমন, যেগুলো সব অ্যাক্সিস মিলিয়ে 8টা 10টা অসুখ যেগুলো মেজর আছে। 1 নম্বর যেটা আলোচনা করব, প্যারানয়েড ডিসঅর্ডার। প্যারানয়েড ডিসঅর্ডার এটা হচ্ছে তোমার যে DSM-4 যেটা আমরা দেখলাম, এই DSM-4 এর অ্যাক্সিস 2-এ আছে, 5টা অ্যাক্সিস বলেছি তো, তার 2-এ আছে এটা। এই ধরনের মানসিক বিশৃঙ্খলা যাদের মধ্যে হয়, এই ধরনের মানসিক বিশৃঙ্খলা যে পার্সোনালিটি বা যে পার্সনের মধ্যে হয়, তারা কি একটা ভ্রান্ত বিশ্বাস মধ্যে তারা নিজেদের রাখতে চায়, ভুল ধারণা নিয়ে থাকে, সেটাকেই তারা স্থায়ীভাবে, সেটাকেই তারা মনে করে হয়তো নিজেকে খুব বড় ভাবছে, নিজেকে খুব ছোট ভাবছে, যে কোনো একটা ভুল ধারণা নিয়ে বাঁচছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। এই প্যারানয়েড ডিসঅর্ডারকে 2 ভাগে ভাগ করা যায়, একটা ডিলিশন অফ গ্র্যান্ডার আর একটা ডিলিশন অফ তোমার যে প্রসিকিউশন, এই দুটো ভাগে ভাগ করা যায়। এটাকে বলা হয় উচ্চ ভাবযুক্ত। এই প্রথম এটা হচ্ছে নিজেকে উচ্চ ভাবযুক্ত একটা আছে, আর সেকেন্ডটা হচ্ছে তোমার যে ভ্রান্ত বা ক্ষতিমূলক, যেটা আর কি, এটা বলতে পারি ভ্রান্ত বলতে পারি, এটা উচ্চভাবটাও ভ্রান্তের মধ্যেই পড়ছে। এখানে কি করছে, মানে ক্ষতিমূলক যেটা ব্যাপার আছে, প্রথমটা হচ্ছে উচ্চভাব, মানে নিজেকে অনেক বড় করে দেখা, আমি ছাড়া এসব কিচ্ছু হবে না, থাকে দেখবে কিছু পার্সেন্ট থাকে না, অ্যাকচুয়ালি এটা মেন্টাল ডিসঅর্ডার আছে। আমি না গেলে হয় নাকি, সব কিছুর মধ্যে আমি, তবে নিজেকে তারা অপ্রয়োজনীয় পার্সন ভাবে, মনে করে যে আমি না যাওয়া পর্যন্ত কিছুই হবে না, আসলে তার চারানা মূল্য থাক না থাক, সে নিজেকে অনেক বড় করে দেখবার চেষ্টা করে, নিজেই নিজেকে সার্টিফিকেট দেয়, সেইটা। আর এই সেকেন্ড যেটা বলছে ডিলেশন অফ পারসিকিউশনে, এটাই কি, একটা আমার কেউ ক্ষতি করতে পারে, এই একটা অহেতুক কল্পনা জল্পনা, তার মধ্যে খাবারে বিষ মিশিয়ে দিতে পারে, এই করতে পারে সেই করতে পারে, এই ধরনের ভয়ভীতি কাজ করে। এই গেল প্রথমটা।
সেকেন্ড যেটা আসবো আমাদের সিজোফ্রেনিয়া নিয়ে, আমি বোর্ডটা ক্লিন করে সেটাই আসছি। সিজোফ্রেনিয়া, এই সিজোফ্রেনিয়া একটি মানসিক ব্যাধি, যদিও এটাকে প্রথমে বলা হতো আর্লি ডাইমেনশনিয়া বলা হতো প্রথমে, পরে ব্লুমার নামক একজন মনোবিদ তার নাম করেন সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে সিজিও আর একটা ফ্রেনিয়া। সিজিও মানে হচ্ছে ভেঙে যাওয়া, ব্রোকেন, আর ফ্রেনিয়া মানে হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। যেখানে ব্যক্তির পার্সোনালিটি মন থেকে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, সেটাকেই বলা হয় এই সিজোফ্রেনিয়া। এটি একটি মানসিক ব্যাধি, নিজের পার্সোনালিটির মধ্যে কি হয়, ভেঙে যায়, নিজের মধ্যে আমি অন্য কিছু একটা অনুভব করতে পারি, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়ার বিভিন্ন সিমটম দেখেই অনেক সময় আরো কিছু সিমটম তার সাথে যুক্ত হলে গ্রাম বাংলায় ভূতে ধরেছে বলে মহিলাদের ক্ষেত্রে বেশি অনেক রকম জাদু মন্ত্র টোনাতান্ত্রিক এগুলো দেখানো হতো। সিজোফ্রেনিয়া অর্থাৎ পার্সোনালিটিটা ভেঙে যাওয়া, বিভিন্ন ধরনের ব্যতিক্রমী আচরণ তখন আসাটাই স্বাভাবিক, অর্থাৎ সিজিওফ্রেনিয়া থেকে এসেছে। সিজিওফ্রেনিয়া কিন্তু আবার 4 প্রকারের হয়। একটা হচ্ছে সিম্পল সিজোফ্রেনিয়া, ঠিক আছে, একটা হচ্ছে প্রথম কি বললাম সিম্পল সিজোফ্রেনিয়া, তারপর হচ্ছে হেভিফ্রেনিয়া, 2 নম্বর হচ্ছে হেভিফ্রেনিয়া। সিম্পল সিজোফ্রেনিয়া, হেভিফ্রেনিয়া, তারপর হচ্ছে ক্যাটাটোনিয়া। সিম্পল সিজোফ্রেনিয়া, হেভিফ্রেনিয়া, ক্যাটাটোনিয়া, আর হচ্ছে প্যারানয়েড, 4 নম্বর হচ্ছে প্যারানয়েড ডিসঅর্ডার, ঠিক আছে। এই 4টে ভাগে ভাগ করা যায় সিজোফ্রেনিয়াকে। সিম্পল সিজোফ্রেনিয়া, সাধারণ সিজোফ্রেনিয়া যেটা, সেটাই কি হয়, ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে, কোনো কাজ করতে যাচ্ছে না, দেখবে এগুলো লক্ষ্য করবে মানুষের মধ্যে পাবে, অলসতা একটা চলে আসে, কোনো কাজে তার কোনো এনার্জি নেই, কিছু নেই, আবার অবাস্তব কল্পনা করছে, আমি যদি কালকে 1 কোটি টাকা পাই তাহলে এটা করবো, আমি যদি রাষ্ট্রপতি হই না এই করবো, অনেক কল্পনা, যার কোনো বাস্তব নেই, আমি স্টেডিয়ামে মারছি ছক্কা, এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে চলছে, ঠিক আছে। আর খাবারের প্রতি অনীহা, উদাসীন ভাব, এইগুলো হচ্ছে সিম্পল সিজোফ্রেনিয়ার লক্ষণ। তারপরে সেকেন্ডটা কি বলেছি, হেভিফ্রেনিয়া। হেভিফ্রেনিয়া হচ্ছে কি, এদের এটা বেশি দৈহিক ক্ষেত্রে কিছু দেখা যায়, ওই লক্ষণ হচ্ছে হঠাৎ মাথা ব্যথা, ঠিক আছে, জ্বর জ্বর ভাব, তারপরে একটা অলিক ভয়, যে মনে হয় খাবারে কিছু মেশানো থাকতে পারে, এসব খাওয়া যাবে না, ঠিক আছে। অজানা কোনো ডাক, কেউ তাকে ডাকছে, হঠাৎ করে শুনছে আমাকে না ওই ডাকলো, এই যে ভূতে ডাকলো, ওরে বাবা, এই যে এই জিনিসগুলো, এইগুলো দেখা যায় কিসে, এইগুলো সবই হয় মোটামুটি হেভিফ্রেনিয়া। সিম্পল সিজোফ্রেনিয়া একরকম, হেভিফ্রেনিয়া কিন্তু একই রকম। আর ক্যাটাটোনিয়া, এই ক্যারেক্টারটা তো প্রচুর দেখেছো, একই কথা বারবার উড়ে যাচ্ছে, একটু 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 এজেট হয়ে গেলে একই কথা বারবারই বলে যাচ্ছে, আর আসলো না, কেউ দেখার নাই, কেউ দেখার নাই ঠাকুর আমার, কেউ দেখেন আছে না কিছু মানুষ সারাদিন একই কথা সে রিপিট করেই যাচ্ছে, অমনোযোগী হয়ে পড়ছে, ঠিক আছে, বক 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 করে চলছে, একদম বেশি বারবার হাত পা ধোয়ার মতন কিছু কুঅভ্যাস, যদি এটা অবসেসিভ কম্পালসিভ আসবো পরে আমি, এই ধরনের বিভিন্ন রকম কিছু দেখা যায়, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে প্যারানয়েড। প্যারানয়েডের আগেও একটুখানি বললাম আমরা বোধহয়, বা পরবর্তীতে প্যারানয়েড আচরণ। প্যারানয়েড আচরণটা হচ্ছে একটা অস্বাভাবিক কিছু আচার আচরণ দেখা যায়, কিছু ভুল বিশ্বাস, এইটা করলে এইটা হবে, এতে যারা মজেছে তারা বিভিন্ন তুকতাকের মধ্যে মজে যায়, প্যারানয়েড অ্যাক্টিভিটি যাদের হয়, এইটা আজকে করতে হবে, পারলে সপ্তাহে 7 দিন তার 14টা বার সে নিরামিষ খুঁজে পাওয়ার জন্য বের করে, এইটা 10টা মাদুলি হাতে ঝুলালো, 3টে গলায় ঝুলালো, এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করে তোলা অতিরিক্ত মাত্রায় করে ফেলে যারা, সেটা হচ্ছে প্যারানয়েড অ্যাক্টিভিটির মধ্যে চলছে। আরেকটা অলিক বীক্ষণ, অবাস্তব সব চিন্তা ভাবনা, অবাস্তব স্বপ্ন এরা দেখছে হঠাৎ হঠাৎ করে, যার কোনো মাথা নেই, মুন্ডু নেই, ভূত নেই, ভবিষ্যৎ নেই, অতীত নেই, কিন্তু আমি দেখছি, এইটাকে বলা হচ্ছে প্যারানয়েড। দুটো গেলে 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট, আমি বোর্ডটা ক্লিন করে আসছি, অবসেসিভ কম্পালসিভ। আরেকটি খুব কমন ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটাকে বলে ওসিপিডি, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, সেই হিসেবে পিটা এসে, এটা সম্ভবত 2010-11 লাস্ট, মানে 12-র আগে যে এসএসসিটা হয়েছিল বা 12-তে, এই প্রশ্নটা কিন্তু তখন লিখার ব্যাপার ছিল বোধহয়, এই প্রশ্নটা কিন্তু এসছিল, এই তোমার যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিপিডি যেটাকে বলছে, অবসেসিভ আর কম্পালসিভ দুটো ওয়ার্ড আছে এখানে, আমি লিখছি না আলাদা করে, আমি বলছি। অবসেসিভ বলতে বোঝায় অবান্তর চিন্তা ভাবনা, ওই যে এর আগে ডিসঅর্ডারে যেটা বললাম, যার কোনো ভিত্তি নেই, কিন্তু চিন্তা করছি হঠাৎ করে এই যদি হয় তাহলে কি হবে,
মানে মাসির যদি গোপ হয়ে যায় তাহলে মাসিকে তো মেশো বলতে হবে, এই রকম চিন্তা ভাবনা, যেটা যার কোনো বাস্তব ভিত্তি নেই, সেই ধরনের কম্পালসিভটা যে মারাত্মক, এইটা তো প্রচুর লোকের মধ্যে আছে। একই কাজে বারবার করা, ঘরে তালা দিয়েছে, কোথাও বেড়াতে যাবে তালা দিয়েছে, আবার দিচ্ছে টেনে, ঠিক দিলাম তো, গেটের সামনে একবার গেছে তালাটা দিয়েছি, পারলে তালার নিচেই বসে থাকে, বারবার হাত ধোয়া, একবার হাত দিয়ে আসলো ক্লিন আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে ধুলো। খুঁতখুঁতানি ভাব, সুচিভাই বলে এই খুঁতখুঁতানি ভাব, এটা হচ্ছে কম্পালসিভ। এই ধরনের যে অসুস্থতা মানসিক, এটাকে বলছে অবসেসিভ কম্পালসিভ। এইবার 5 নম্বরে যেটা, যে দৈহিক, 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দৈহিক বিশৃঙ্খলা। এই ফিজিক্যালি কিছু তোমার যে আমাদের মানসিক বিশৃঙ্খলা ঠিকই, কিন্তু এটা দৈহিক ক্ষেত্রে অনুভূত হয়, এই ধরনের কিছু কিন্তু হয়, যেটাকে বলে সোম্যাটিক ডিসঅর্ডার বলা হয় যেটাকে, ঠিক আছে, সোম্যাটিক ডিসঅর্ডার। এই সোম্যাটিক ডিসঅর্ডারটা কি, মানে কিছু কিছু ক্ষেত্রে এটা, এই সোম্যাটিক ডিসঅর্ডারটা কিন্তু এই যে আমাদের DSM-4 তো আলোচনা করছি, DSM-4 এর অ্যাক্সিস 1 এর কিন্তু এই সোম্যাটিক ডিসঅর্ডারটা আছে। কোথায় আছে তাহলে সোম্যাটিক ডিসঅর্ডার? DSM-4 এর অ্যাক্সিস 1 এ। এই ধরনের দৈহিক ক্ষেত্রে কিছু কিছু অসুস্থতা, মানে অসংলগ্নতা তৈরি হয়। ইয়ং, যার কথা গতকালকে আমরা বলছিলাম, ইয়ং সে পার্সোনালিটি ট্রেটে যিনি বলেছেন, সেই ইয়ং মনে করেন যে এটা হচ্ছে জিনগত কারণে বেশি, অর্থাৎ পিতা মাতার কারণে তাদের জন্মগতভাবেই তোমার যে এই ধরনের সমস্যাগুলো বেশি আসে। এই যে দৈহিক বিশৃঙ্খলা, তার আবার 4টি ভাগ আছে। প্রথম ভাগটা আমি বলে দিচ্ছি, প্রথম ভাগটা হচ্ছে হিস্টিরিয়া। এই হিস্টিরিয়ার কথা কিন্তু আমরা আশা করি প্রত্যেকেই শুনেছি কম বেশি। হিস্টিরিয়া একটি কমন মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে। তোমার মনের কারণেই দেহের ক্ষেত্রে নানা রকম মানসিক উপসর্গের দেখা যায়, বিভিন্ন রকম বিষয়গুলো চলে আসে হিস্টেরিয়ায়। মানে হঠাৎ কিছু যেন সিমটম দিয়েছে, হঠাৎ ব্যথা হচ্ছে, ভালো লাগছে না, মানে হাত পা আমার অবশ হয়ে আসছে, মানে বমি বমি ভাব হচ্ছে, মুখ দিয়ে যেন কি বেরিয়ে আসলো, মানে এই যে এই ধরনের ডিসঅর্ডারগুলো, মুখ দেখে যা বেরিয়ে আসলো, কিছু হলে এটা অজ্ঞান হয়ে পড়লো, এই যে এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলোকে, এইগুলোকে বলা হচ্ছে হিস্টেরিয়া। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলবো, সেটা হচ্ছে তোমার যে ম্যালিঙ্গার, এই ওয়ার্ডটা শুনেছো কি না, এটা কি বলতো হিস্টেরিয়ার সাথে খুব রিলেটেড। অসুস্থতার ভান করে, মানে মানসিক কারণে সে অসুস্থ নয়, কিন্তু অসুস্থতার ভান করে দেখাতে চায় আমি অসুস্থ, চোখ মুখ উল্টে পড়ে গেল, কিছুক্ষণ জলটা দিলে একাই সুস্থ হলো, মানে দেখলো আসলে সে অসুস্থ হয়নি, তার মনের ভেতরেই অসুস্থতা নিয়ে গল্প চলছে, সেটা সে করে দেখাচ্ছে পরিস্থিতি অনুযায়ী। চিৎকার করতে করতে যেই ঝগড়ায় বেরোলো না, মুখ থুবড়ে পড়ে যায় যায় ভাব, এরকম একটা ব্যাপার। দিস কোয়ালিটি ম্যালিঞ্জার, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলোর হিস্টেরিয়াকে অনেকে 3টে দিক থেকে, একটা হচ্ছে ফিক্সেশন হিস্টেরিয়া, আর একটা অ্যাংজাইটি হিস্টেরিয়া, আর একটা হচ্ছে কনভার্সন হিস্টেরিয়া। 3টে হয়। একটা হচ্ছে তোমার কি বললাম, প্রথমে বললাম ফিক্সেশন, তাই তো, ফিক্সেশন হিস্টেরিয়া, আর একটা বললাম কি অ্যাংজাইটি, আর একটা হচ্ছে কনভার্সন। এই হিস্টেরিয়াকে 3টে ভাগে ভাগ করেছে, ডিটেলস অতটা না জানলো। তাহলে হিস্টেরিয়া মানে কি বললাম, যে কিছু মনের অজান্তেই নিজে কিছু কাল্পনিক সমস্যা নিজের মধ্যে ক্রিয়েট করছি, এইটাকে বলছি হিস্টেরিয়া। হিস্টেরিয়া 3 প্রকার বললাম, ফিক্সেশন হিস্টেরিয়া, অ্যাংজাইটি হিস্টেরিয়া, আর কনভার্সন হিস্টেরিয়া। এই যে দৈহিক যে বিকলাঙ্গ, কি বললাম, এটা বিশৃঙ্খলা, এটা 4টে ভাগ, তার একটা বললাম হিস্টেরিয়া, বাকি 3টে আমি ক্লিন করে আবার বাকি 3টে নিয়ে আলোচনায় আসি। তাহলে প্রথমটা দেখলাম আমরা কি দৈহিক ক্ষেত্রে, প্রথমটা আমরা আলোচনা করলাম। সেকেন্ডটা যেটা আছে সাইকিস্থেনিয়া। এই সাইকিস্থেনিয়া হচ্ছে এটা একটা মনোবিকার বা মানসিক বিশৃঙ্খলা, যাই বলি না কেন, এক্ষেত্রে প্রথম যেটা দেখা যায় ফোবিয়া দেখা যায়। এই ফোবিয়াও কিন্তু একটা আবার মানসিক বিকার। ফোবিয়া মানে কি, অহেতুক ভয়, যে ভয়ের কোনো কারণ নেই সেইটাকেই, সেই ধরনের আতঙ্কটাকে ফোবিয়া। যেমন অন্ধকার হলে কেউ চিৎকার করে উঠছে, আরশোলা দেখলে চিৎকার করে উঠছে, অর্থাৎ আরশোলা তো আমাকে খেয়ে ফেলতে পারবে না, কোনো বিশেষ ক্ষতি আমার করতে পারবে না, তবু আতঙ্কিত হয়ে উঠছি। এই ধরনের যে ওই বিষয়ের প্রতি একটা অন্ধকার ঘরের প্রতি ফোবিয়া হয়ে গেছে, সে অহেতুক অমূলক ভয়। এছাড়া ওই অবসেসিভের মতন বিভিন্ন যে আচরণগুলো এবং
কম্পালসিভের মতো যে ধরনের আচরণ, একই আচরণের পুনরাবৃত্তি করা, ভুলভাল বলা, অলিক কল্পনা করা, এই ধরনের বিষয়গুলো একত্রে দেখা যায় এই সাইকোস্থেনিয়ায়। আর নিউরোস্থেনিয়া আর একটা, যেটা নিউরোস্থেনিয়া হচ্ছে কাজের চাপে স্নায়বিক দুর্বলতা তৈরি হয়ে যায় ব্যক্তির মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে, ঠিক আছে? স্নায়বিক দুর্বলতা, কিচ্ছু একটু করলেই সে যেন হাঁপিয়ে চোখ মুখ কপালে উঠে একাকার কাণ্ড, বাবা তোর কাজ করার দরকার নেই, মানে সেই রক্তদানে শিবিরে যে 1 বোতল রক্ত দিয়েছে, দিয়ে সে অজ্ঞান হয়ে তাকে ওইখানেই 4 বোতল রক্ত চড়াতে হয়েছে, তখন তাকে নমস্কার করবে, দাদা আর যাই করুন জীবনে রক্ত দিতে এসেন না আপনি। তো সেই রকম অবস্থাটা আর কি, মানে একটুখানি কাজ করলে এমন তারা হাঁপিয়ে চুপিয়ে এমন অঙ্গভঙ্গি করে ফেলবে যে বাবা কাজ আমার যা হয় যাক, তুই আমাকে ভিক্ষা চাই না, কুকুর ঠেকাও, সেই রকম একটা অবস্থা। এটা হচ্ছে সাইকোস্থেনিয়া। আর অ্যাংজাইটি স্টেট বা তোমার যে উদ্বেগমূলক যে প্রবণতা, সেই উদ্বেগ, অ্যাংজাইটি মানে কি, কোনো একটা উদ্বেগ তৈরি হয় নিজেদের মধ্যে, সেই উদ্বেগ যখন হয়ে যায় তখন একটা অমূলক দুশ্চিন্তা চলে আসে, যে জিনিসটা হওয়ার কথা না সেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে ব্যক্তি, বারবার সেটা নিয়ে অবাস্তব ভয় পেয়েছি, সেটা মনে হয় হয়ে যেতে পারে সুনামি যদি আসে, রাতে বেলা তো ঘুমিয়ে যাবে, ই বাবা আর ঘুমিয়ে আছি, সুনামি আসলো নাকি, ভূমিকম্প হলো নাকি, এই যে অবাস্তব অবান্তর ভয় সবসময় তার মধ্যে কাজ করতে, অর্থাৎ অ্যাংজাইটি, আতঙ্ক বা উদ্বেগ তৈরি হয়ে গেছে তার মধ্যে, এটাকে বলছে অ্যাংজাইটি স্টেট। এইবার 4টে গেল, 5 নম্বর মেইন ভাগটা যেটা আসছে অবসাদ প্রবণতা, সেইটা এবারে আসবো আমি। এইটা যেটা অবসাদ প্রবণতা, ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা জানি যে ডিপ্রেশন বা অবসাদ কখন আসে, বারবার ব্যর্থতা আসলে বা আমার চাহিদা যখন পূরণ না হয় তখনই সাধারণত ডিপ্রেশন আসে, বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। ঠিক এরকম অতিরিক্ত বিষণ্ণ ও নৈরাশ্যতা থেকে নিজের প্রতি কি হয়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ব্যক্তি, বারবার নৈরাশ্য। তোমাদের মধ্যে অনেকের মধ্যে ডিপ্রেশন আসার চেষ্টা হচ্ছে, কোনোভাবেই কিন্তু এটা আসতে দেওয়া যাবে না, মারাত্মক মারণ জিনিস এটা। অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস, আমার দ্বারা কিচ্ছু হবে না, এইটা যেন আমার মধ্যে না ঢোকে। আর এই পার্সোনালিটি ডিসঅর্ডারের অবসাদ প্রবণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারের প্রধান লক্ষণই হচ্ছে তাই কি হয়, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এর আবার 5টা দিক আছে। একটা হচ্ছে সিম্পল ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা আছে সিম্পল ডিপ্রেশন, নিজেকে কি করে অযোগ্য মনে করে, সবাই ভালো, আমার দ্বারা কিছু হবে না। এই জিনিসটা আমি তোমাদের 2-1 জনের মধ্যে টোন দেখেছি, খুব খুব সেটা বাজে জিনিস। সবাই প্রস্তুত হচ্ছে, আমি পিছিয়ে পড়ছি, কেন তুমি পিছিয়ে পড়ছো রে ভাই, কোনো সমস্যা নেই তো, সবাই তোমার মতো অবস্থা আছে। এই যে আমার দ্বারা কিছু হবে না, আমি অযোগ্য, বাকিরা সবাই যোগ্য, সেটা নয়। আবার তার মানে এই নয় যে আমরা নার্সিস্টিক চিন্তা ভাবনা নিয়ে আসবো, পেছনে রেগে যাবো সবার, সেইটার কথা আমি বলছি না, কিন্তু নিজেকে অযোগ্য ভাবাটা, এইটাই হচ্ছে সিম্পল ডিপ্রেসিভ। তারপরে যেটা হচ্ছে কি মার্ক ডিপ্রেশন বা মার্ক ডিপ্রেসিভ, এটা কি বলতো, একদম নিজেকে অসহায় ভাবা, আমার সাথে কেউ নেই, আমার ওদিকে কত সবাই অন্যের সাহায্য পাচ্ছে, আমি একা, এই ধারণাটা বেশিরভাগ মানুষের মধ্যে দিন দিন বাড়ছে, আমি একা লড়াই করছি। আরে বাবা সবাই একা, কিন্তু নিজেকে একা ভাবাটা হচ্ছে, বারবার ভাবা, সবসময় ভাবা, তাতে করাটা হচ্ছে একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এইখান থেকে সরে আসা দরকার আছে। আমরা যখন অসুস্থতা পড়বো, এর ট্রিটমেন্ট পড়বো, তখন এগুলোর মধ্যে আমরা যাব। এইবার স্টুপোরাস ডিপ্রেসিভ, এইটা হচ্ছে আরো মারাত্মক। এরা হচ্ছে কি একেবারে নিষ্ক্রিয় রাখে নিজেকে, কোনো কাজে না হোমে লাগে না যজ্ঞে লাগে, জাস্ট নিজেকে নিষ্ক্রিয় করে সাক্ষী গোপাল হয়ে বসে থাকতে, যেখানে সে বাড়ির অনুষ্ঠান হোক কোনো কাজের জায়গা হোক নিষ্ক্রিয় থাকে। আর এরা নিজেকে মনে মনে অনেকক্ষণ জানো তো অচৈতন্য ভাবে, যে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, আমার সেন্স নাই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেই মনে মনে সে অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে আমি শুধু উদাস জলজ্জান্ত লাশ। সেটা যদি কেউ হয়, সেটা হচ্ছে স্টুপোরাস, স্টুপিডের মতন যারা বসে আছে, এই স্টুপোরাস ডিপ্রেসিভ থাকলে হচ্ছে আমি শুধু উদাস জলজ্জান্ত লাশ হয়েছে। আর ম্যানিক, আর যেটা এরপর আছে ডিলিশিয়াস, সেটা হচ্ছে কি ডিলিশিয়ানাল ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, ওই কিছু ভুল বিশ্বাস ব্যক্তির মধ্যে একদম জমা হয়ে থাকছে, এর বাইরে আমি যাব না, আমি যেটা বুঝেছি এটাই ঠিক, তুমি যা ইচ্ছা তুমি তাই দিয়ে আমাকে বোঝাও, আমি কিছুতেই বুঝবো না। আর এই ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, এটাকে সংক্ষেপে বলে এমডিপি, এই জন্য এটাকে আলাদা লাইনে এসছি, এমডিপি ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। এই ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস কথাটা হচ্ছে এটা একটা মিশ্র ডিপ্রেশন তৈরি হয়, বিভিন্ন রকম সিমটম গুলো একত্রিত হয়ে যখন ব্যক্তির মধ্যে একটা তৈরি হয়, সেইটাকে বলা হয় ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এসে যে 5টা গেল, এবার আমরা বোর্ডটা ক্লিন করে 6-7 আবার আসছি।
দুটো পয়েন্ট একসাথে লিখে নিলাম। হাইপোকন্ড্রিয়া যেটা আছে আমাদের 6 নম্বর ডিপ্রেসিসে, এটা হচ্ছে এই ধরনের পার্সোনালিটি, তারা একদম নিজের দেহকেন্দ্রিক, রূপচর্চা করছে, মহিলাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, পুরুষদের ক্ষেত্রে আছে নিজের নিয়ে, বাইরের দুনিয়া উচ্ছন্নে গেল, মরলো বাঁচলো কি হলো এটা নিয়ে তারা সম্পূর্ণ উদাসীন, নিষ্ক্রিয়, এই শুধুমাত্র নিজের প্রতি তারা আকৃষ্ট, সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়া ডিসঅর্ডার। আর বস্তু আসক্তি, এইটা কমন ডিসঅর্ডার। এটা হচ্ছে বিভিন্ন বস্তুর প্রতি একটা কি হয়, এডিকশন চলে আসে, যেটা আসক্তি, যে কোনো নেশার দ্রব্য হতে পারে, মদ গাঁজা চারস থেকে শুরু করে বিভিন্ন রকম বস্তুর প্রতি একটা আসক্তি, যাকে আমরা নেশা বলছি, ঠিক আছে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যক্তির মধ্যে চলে আসে। এইটাকে বলছে তোমার যে বস্তু আসক্তি। এরপর এর সাথে সাথে আমি 8 নম্বরটা একসাথেই করিয়ে দিচ্ছি। দেখো 8 নম্বর হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আমি পুরোটা লিখলাম না, সংক্ষেপে লিখলাম, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, ASPD, এটাকে বলছি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। মাঝে মধ্যে ফুল ফর্ম গুলো কিন্তু আমি এর সাথে বলে দিচ্ছি। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি, সমাজ বিরোধিতা বা সমাজের বিপরীতে কাজ করার একটা প্রবণতা, যেটা কৈশোরকালের বৈশিষ্ট্য বলেছিলাম, সেটা স্থায়ী হয়ে যায় একরকম, অর্থাৎ সমাজ যা করছে তার বাইরে আমি ইচ্ছে করেই ডান দিক দিয়ে যাবো, মার ক্ষমতা থাকলে আমাকে গাড়ি এসে দেখি, মানে লোকাল কিছু লোকজন দেখবো বাইক নিয়ে যাই, দেখি এইরকম রাস্তায় দেখা যায়। তাদের মানসিকতা এবং ছোট ছোট বিষয় থেকে বড় বড় বিষয়, তাদের মেন্টালিটিটা হয়ে গেছে সামাজিক রীতিনীতির বাইরে, বিরুদ্ধে যে কাজ করা, এইটাকে বলছে অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডার। এর পরে যে দুটো বলবো খুব গুরুত্বপূর্ণ, একটা খাদ্য বিশৃঙ্খলা, একটা নিদ্রা বিশৃঙ্খলা। এবারে আমরা আসবো ইটিং ডিসঅর্ডার বা খাদ্য বিশৃঙ্খলার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কিছু বিশৃঙ্খলা দেখা যায়, আমরা মানসিক বিশৃঙ্খলার মধ্যে আছি। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটি একটি যে বিশৃঙ্খলা, এখানে কি হয়, ওজন বাড়ার ভয়ে খেতে চায় না, ডায়েট কন্ট্রোল এমন করছে, রোগা খিনখিনে কাঠি হয়ে গেছে, মানে যাদের কাছে আমার মতন মানুষ দাঁড়ালে মোটা সোটা মনে হবে, সেই মানুষগুলো খেতে ভয় পাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিসঅর্ডার, মানসিক বিশৃঙ্খলা, অসুস্থতা। তার হচ্ছে খেলে আমি মোটা যাবো, ওজন বেড়ে যাবে, কিন্তু তার ওজন বাড়াটা দরকার, তবু সে খাবে না। এই ধরনের আসলে অ্যাংজাইটি, সরি অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আর বুলিমিয়া নার্ভোসা যেটা আছে, এখানে কি হয়, খাওয়ার সময় খাচ্ছি, পরক্ষণে হচ্ছে আমার তো খাওয়া ঠিক হলো না, আঙ্গুল দিয়ে বমি করে হলেও নামিয়ে ঢেলে দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে কি তোমার যে বুলিমিয়া নার্ভোসা। এগুলো সম্বন্ধে তোমরা আরো খুব ভালো জানো। আর যেটা এছাড়াও আরেকটি ভাগের কথা অনেক সময় আসছে, মানে ইটিং ডিসঅর্ডার ননস বা বিভিন্ন নামে এটা ডাকে, আমি পরে এটাকে একটু ক্লিয়ারিফিকেশন করার চেষ্টা করবো, যে গোগ্রা আসে খাওয়ার প্রবণতা, আরো খাওয়া দরকার আমার, এই ধরনের ভাব নিয়ে খাবার একটা প্রবণতা রয়ে যায়। ইটিং ডিসঅর্ডার মধ্যে এই দুটো জিনিস একটু ভালো করে দেখে রাখলে হবে। আমি এটাকে পরে আরেকটু যদি সময় হয় আমি ক্লারিফিকেশন, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ক্লারিফিকেশন যাচ্ছি না, লাস্ট এবার আসছি আমরা স্লিপ ডিসঅর্ডার, নিদ্রা বিশৃঙ্খলাটা বলে শেষ করব। দেখো নিদ্রা বিশৃঙ্খলা, ঘুম নিয়ে অনেক সমস্যাও কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে চলে আসছে, ঠিক আছে, বিভিন্ন মেন্টাল বা পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে একটা হচ্ছে ডাইসোমনিয়া, যেটা এটা কি হচ্ছে, ঘুমের সময় এবং গুণগত মানের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, সময় এবং গুণগত মানের ক্ষেত্রে, অর্থাৎ ঘুমটা হয়তো খুব লং টাইম হচ্ছে বা অল্প টাইম হচ্ছে, ঘুমটা হালকা হচ্ছে, ঘুম হচ্ছে না, এই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, তাই নিয়ে নিজেদের মধ্যে ঘুমে মনে হচ্ছে আমার ঘুম হলো না, ঘুম ধরছেই না, এই যে এই ধরনের বিশৃঙ্খলাগুলোকে বলা হচ্ছে ডাইসনেমশিয়া। আর প্যারাসোমনিয়াস, এটা কি, এটা হচ্ছে ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ, কেউ নাক ডাকছে, খুব কেউ ঘুমের মধ্যেই কথা বলছে, বকে যাচ্ছে, এই করছে সেও করছে, কেউ তো ফুটবল খেলতে খেলতে পাশের জনকে লাথি মেরে দিচ্ছে যে এই গোল করে দিলাম, পাশের জন ফুটবল হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন আচরণগুলো, বিশৃঙ্খলা আচরণগুলোকে বলেছে প্যারাসোমনিয়া। এছাড়া নিদ্রা বিশৃঙ্খলা আরো দুটো আচরণ দেখা যায়, এটা হচ্ছে সোমানম্বুলিজম যেটা আসছে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে কি হয়, ঘুমের মধ্যে চলাফেরা করছে, অর্থাৎ যেটা হচ্ছে স্লিপ ওয়াক, ঘুমের মধ্যে হাঁটা শুরু করে দিয়েছে, এই ধরনের অসুখ কিন্তু আছে। আর তোমার যে আরেকটা যেটা আছে মার্কোলেপসি, যেটা এইটা কি হয়, যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে, মাসে ভিড় বাসে দাঁড়িয়ে ঠেলে মেলে জায়গা নেই, ওখানে শুরু করে বসে ঘুমায়, ঠিক আছে, ওখানেই ঘুম, পারলে কথা বলতে বলতেই তার এক ঘুম স্বপ্নে আমেরিকা ঘুরে চলে আসলো। এই ধরনের
নিদ্রা বিশৃঙ্খলাগুলোকে বলা হচ্ছে। আমি একটা কমন ক্লাসের মধ্যে সমস্ত ডিসঅর্ডারগুলো রাখার চেষ্টা করলাম, প্রথমে DSM-4টাকে সামনে রেখে, কারণ একটা ক্লাসের মধ্যে রাখলে আমার মনে হলো সুবিধা যেটা যে সবগুলো উত্তর হয়তো আমরা পেয়ে যাবো এখান থেকে, যেহেতু সময়টা কম। এর বাইরেও আরও কিছু সংকট নার্সিসিস্ট থেকে শুরু করে অন্যান্যগুলো আছে, যদি সময় কুলোয় তবে তখন দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।